মমতা সওয়াল নিয়ে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা কেন্দ্রীয় মন্ত্রী বলে কথা সুকান্ত মজুমদার কি বক্তব্য রাখলেন শুনুন। এমন বক্তব্য রেখেছেন যে তা বাঁধিয়ে রাখার মতো। তিনি বলছেন দিল্লি গিয়ে মমতা একটি ফ্লপ শো করে দিয়ে এসছেন। ফ্লপ তা তো করলেন, এটা বললেই হয়ে যেত, থামতে পারতেন। তিনি এই মমতার দিল্লি যাত্রা নিয়ে কার সঙ্গে তুলনা করলেন শুনবেন? বাঙালির চিরন্তন নায়ক উত্তম কুমারের সঙ্গে। তার বক্তব্য কি না, উত্তম কুমার যেমন বম্বেতে গিয়ে ছোটি সি মুলাকাত করে ব্যর্থ হয়েছিলেন, মমতাও দিল্লি গিয়ে সেরকম ব্যর্থ হয়েছেন। আরে বাবা, অধ্যাপক মানুষ, আর কোনো উপমা খুঁজে পেলেন না? এবার শুধু খেলা নয়, ফাটাফাটি খেলার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী। ফাটাফাটি খেলায় কিন্তু খেলছেন তিনি। একদিকে সুপ্রিম কোর্টে সওয়াল করে আইনি খেলায় নেমে পড়েছেন, আবার অন্যদিকে নির্বাচনী বাজারে নেমে কল্পতরু হয়ে বেকার আর মহিলাদের ১,৫০০ মনসবদার বানিয়ে দিলেন। মহিলারা এখন পাচ্ছেন মাসে ১,০০০, পরেই তারা পেতে চলেছেন মাসে ১,৫০০, মানে ৫০০ টাকা করে বেড়ে গেল। আর বেকারদের জন্য মাধ্যমিক পাশ করার পর ২১ বছর থেকে ৪১ পর্যন্ত তারা পাবেন একই টাকা। আমি আগেই বলেছি, বারবার বলেছি, রাজনীতিক মমতার সঙ্গে পেরে ওঠা খুব কঠিন। এখন সেই কথায় অনেকেই খুব ক্ষুব্ধ হয়েছেন, শ্লেষ ভরে মন্তব্য করেছেন, কিন্তু তাদের বলি সত্যের লও সহজে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ওই নোটিফিকেশন আইকনটা তলায় ওটা একটু অন করে দিন। যেটা বলছি, যে মমতা সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার, যে তৃণমূল দল গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার, সে কথাও কাগজে, টেলিভিশনে পড়ছি, শুনছি, দেখছি, যে তৃণমূলের শিক্ষি আধুলি নেতাদের দাপটে বহু মানুষ সমালোচনায় মুখর, সেই দলকে একা টেনে নিয়ে চলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বিরোধী দলেরা কার্যত দিশাহারা। কি করে এই দাপুটে নেত্রীকে বাঁকে নিয়ে আসা যায় তার হিসেব করতে পাগল হয়ে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব। কেন? কারণ মমতা গ্রাম বাংলা এবং প্রান্তিক এলাকার মানুষদের নাড়িটা বুঝতে পারে, আর সেটা অন্য দলগুলো বুঝতেও পারে না, বোঝবার চেষ্টাও করে না। শুধু মনে করে মমতা সরকারের বিরুদ্ধে কিছু গালমন্দ করে দিয়ে, সমালোচনা করে দিয়ে, দুর্নীতি সমালোচনা করেই বেরিয়ে যাবেন। তাতে হয় না, এত সহজ নয়। আরে আন্দোলনটা করতে হয় গোড়া থেকে, উপর থেকে নয়, যেটা মমতা করেছেন একদিন এবং তার ফল পাচ্ছে না। মমতা দেখুন, যেদিন থেকে কংগ্রেস ছেড়েছেন সেদিন থেকে সেই যে কংগ্রেস ভেঙেছে আর জোড়া লাগে, প্রায় সমগ্র কংগ্রেস ধীরে 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 তৃণমূলে এসে ভিড়েছে। একদিন যে সিপিএম বাংলা দখল করে ৩৪ বছর রাজত্ব করেছে, তারা দেখুন যবে থেকে আসনচ্যুত হয়েছে তবে থেকে তাদের আর দেখা নাই। আর বিজেপি এই বাংলায় প্রধান প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও এমন একজন নেতা বা নেত্রীকে খুঁজে পায়নি যার জনপ্রিয়তা মমতাকে ছাপিয়ে যায়। বরং তৃণমূল থেকে আসা নেতারাই কার্যত বঙ্গ বিজেপির মাথায়। আগামী বিধানসভা নির্বাচনে লড়বার জন্য সর্বশক্তি প্রয়োগ করে বিজেপি মাঠে নেমেছে। আমরা জানি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের অর্থবল, তাদের প্রশাসনিক ক্ষমতা সাংঘাতিক, বিরাট। তাদের সামনে একা দাঁড়িয়ে আছেন মমতা, যেন একা মমতা রক্ষা করেন তৃণমূলের গড়। যে বিজেপি নির্বাচন কমিশন থেকে ইডি সিবিআই এর মতো পারদর্শী খেলোয়াড়দের মাঠে নামিয়েছে, সেখানে মমতা একাই ফাটাফাটি খেলার কৌশল ঠিক করে ফেলেছেন। তার খেলার গতিবিধি এবং কৌশলটা ব্যাখ্যা করা যায়। ৩ ভাবে তিনি কিস্তিমাত করতে চেয়েছেন। প্রথমত এসআইআর, তা নিয়ে তিনি প্রথম দিন থেকে আক্রমণাত্মক হয়েছেন, প্রথম দিন থেকে। দ্বিতীয়ত তিনি উস্কে দিয়েছেন বাঙালি অস্মিতা, আর এই ইস্যুতে বিজেপিকে ভিড়েছেন ক্রমাগত। আর তৃতীয়ত জনমোহিনী প্রকল্প দিয়ে একদিকে বেকার যুবক যুবতী, অন্যদিকে মহিলাদের মন জয় করতে তিনি পারদর্শী, আগেও দেখিয়েছেন, আবার দেখালেন। যা দেখে মনে হচ্ছে যে তৃণমূল যেন উজ্জীবিত হয়ে গেল। বিজেপি বা সিপিএম যাই বলুক, সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে সওয়াল করে যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন, তাতে একটা
কথা পরিষ্কার হয়েছে যে আইনি খেলার মাঠেও তিনি একাই গোল দিতে চাইছেন। শেষ পর্যন্ত তিনি কতটা নির্বাচনের মাঠে ভালো খেলবেন বা আদৌ গোল দিতে পারবেন কিনা তা কেউ জানে না, আমরা জানি না এখন। কিন্তু আদালতে তিনি এই বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছেন, তাতে তার দলীয় কর্মী এবং সমর্থক তাতে ভীষণভাবে উজ্জীবিত, তা তাদের কথা থেকে পরিষ্কার। যে তৃণমূল এতদিন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হচ্ছিল আর মানসিক চাপে ভুগছিল, তারাই আবার গা ঝাড়া দিয়ে যেন উঠেছে। তৃণমূল নেতৃত্বের ধারণা, এসআইআর এর ময়দানে একাই খেলা গড়িয়ে দিলেন মমতা। বিজেপি এবং সিপিএম মমতার এই ঝোড়ো খেলায় অনেকটাই অপ্রস্তুত। মুখে যাই বলুন, নেতা নেত্রীরা যাই বলুন, তারা কিন্তু অনেকটাই অপ্রস্তুত এবং অস্বস্তিকর অবস্থায়। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি সমীপ ভট্টাচার্য বলেছেন এসব নাটক, মানে যেটা করেছেন মমতা, বেশ বোঝা গেল। আবার সিপিএম এর বিকাশ ভট্টাচার্য প্রায় একই কথা বলেছেন। তিনি আবার আরো কিছু কিছু বলেছেন। কি বলেছেন একবার শুনেন। উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই নতুন কিছু নয়, এগুলো ফ্যাক্ট বলছেন। এর সঙ্গে আইনের কি বৈধতা আছে না তা নিয়ে সওয়াল করছেন না, করতেও পারেন না। এগুলো করে সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এদেশের রাজনীতিবিদদের, তারই একটা প্রবণতা, আর কিছুই না। আসলে হচ্ছে যে মানুষ বুঝতে পারছেন যে আজকে তাদের এই হয়রানির জন্য দায়ী হচ্ছেন উনি। তার কারণ 2003 সালে পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে হইচই করে অসভ্যতা করে বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গেছে। এখন তিনি যে বিষ বৃক্ষটা রোপণ করেছেন তার ফলটা তো এখন দেখা যাচ্ছে। এখন বিজেপি সব জায়গায় ঘুষপিটিয়া বলে মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছেন। এটা বুঝতে পেরে উনি এখন এইসব অনেক নাটক, অনেক যা করেন সাধারণত তাই করছেন। বিকাশ বলছেন অনুপ্রবেশকারী ইস্যুটা মূলত মমতার দোষে হয়েছে, মানে অনুপ্রবেশকারীরা নাকি যে এখানে ঢুকে বসে আছেন বাংলায়, মমতাই প্রথম সংসদে তুলেছিলেন, তাই থেকেই আজ পর্যন্ত এটা চলছে। কিন্তু সমস্যা হলো, যদি তাই হয়, সিপিএম কেন এই বিজেপির অনুপ্রবেশ ইস্যুর বিরুদ্ধে বা এসআইআর নিয়ে কোনো এমন আন্দোলন গড়ে তুলতে পারলো না যেখানে সাধারণ মানুষ সামিল হয়ে গেল? কেন হলো না? কেন তারা মানুষকে বোঝাতে পারলো না যে তারাও কিন্তু এসআইআর এর এই প্রক্রিয়ার বিরোধী? কেন? আদালতে মমতার সওয়াল প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে ওই শ্রমিকের কথা সুরে বলেছিলেন এসব নাটক। কিন্তু কি হয়েছে, সওয়াল শেষে দেখুন, সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এই সিপিএম এর ভাষ্যকে উড়িয়ে দিলেন, দিয়ে বললেন নাটক বলতে যাবো কেন, ওরা উইদিন কোর্ট সিপিএম মনে হয় সব সময় নাটক দেখেন। কি কথা বুঝে দেখুন, এই লিবারেশন কয়েক মাস আগে নৈহাটি উপনির্বাচনে সিপিএম এর সমর্থন নিয়ে প্রার্থী দিয়েছিল। এখন মনে হচ্ছে মমতার সওয়াল সিপিএম এর সঙ্গে সমঝোতায় তাদের চিড়ে ধরিয়ে দিল। এই মমতার সওয়াল তাকে একদিনে আবার জাতীয় স্তরে ফের প্রাসঙ্গিক করে তুলল। প্রথমবার সংসদে নিজের ভাষণে শুনুন, দক্ষিণের নায়ক কমল হাসান বাংলার মুখ্যমন্ত্রীর লড়াকু মনোভাবের প্রশংসা করলেন, স্যালুট জানান। As it is, Bihar has become a land of many living dead. We don't want this disease to spread across the country. My Didi from Bengal also lamented the same at the EC office. She is litigating it in the Supreme Court of this disease. As I speak now, EC is surely facilitating the spread of this disease. মমতা সওয়ালের পর শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে বেশ কিছু প্রশ্নে যুক্তিযুক্ত পরামর্শ দিয়েছে। আমার মনে হয় যখন রায় বেরোবে সেগুলো পরামর্শ শুধু না, নির্দেশের আকারেও বেরোতে পারে। যদিও নির্বাচন কমিশন তার কতখানি মানতে বাধ্য বা আদৌ মানবে কিনা বা মানতে হবে কিনা এ সমস্ত আমরা এখনো জানি না। তবে মমতা কিন্তু নিজের গ্রাউন্ড যাকে বলা হয়, অবস্থান, সেটাকে বুঝিয়ে দিলেন। এই যে পদবি পরিবর্তন বা লিগাল ডিসক্রিপেন্সির প্রশ্নে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে পরোক্ষে কি করলেন, পরোক্ষে বিজেপির বিরুদ্ধেই তোপটা দেখিয়ে দিলেন। আর কোথায়, একেবারে সুপ্রিম কোর্টের মধ্যে। তাই দিয়েই তো বিভিন্ন আইনজীবী, মানে বিজেপি আইনজীবীরা একেবারে খেপে লাল, এটা কি করে হয়, এটা হয় না। যেমন কৌস্তুভ বাগচি এক জায়গায় কোথায় বলছিলেন এটা খুব খারাপ হয়েছে, মোটেই ঠিক হয়নি, এটা নাকি গ্রোস ভায়োলেশন।
আরে কিসের ভায়োলেশন? আপনি যদি বুঝবেন তাহলে প্রধান বিচারপতি কি করতে বসে আছেন সুপ্রিম কোর্টে, তাদের সামনেই তো তিনি বলেছেন। তো গ্রোস ভায়োলেশন যদি হয় তারা বলবেন যে ভায়োলেশন হোক সুপ্রিম কোর্টের মধ্যে। এটা কোন ধরনের আইনি ব্যাখ্যা? উফ, মাথা ঘুরে যায়। কিন্তু যেটা হলো যে আমবাঙালি এই সুপ্রিম কোর্টের মধ্যেও এই মমতার দাপুটে নেত্রীকেই দেখতে পেল, এবং মমতা কিন্তু সেখানে গিয়ে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিজেকে, নিজের অবস্থানটাকে একেবারে যাকে বলা হয় ভালো রকম প্রথিত করে দিলেন। তার রাজনৈতিক কৌশল এখানেই সীমাবদ্ধ নেই। তিনি আদালতের সামনে মাইক্রো অবজারভার নিয়োগের বৈধতা নিয়ে চেপে ধরেছেন। এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন যে আপনারা বাঙালি অফিসার দিন, তাহলে তো মাইক্রো অবজারভারদের আর দরকারই হবে না। এবারে দেখুন, দরকারই হবে না যেটা আমরা শুনতে পাচ্ছি না, বলা হচ্ছে না, সেটা হচ্ছে এরপরে যদি জানা যায় যে মাইক্রো অবজারভারদের এই যে নিয়োগ করা হয়েছিল এটা খুব একটা নীতিগত তো নয়ই, আইনগতও হয়, তখন কি হবে? এই বেচারারা কোথায় যাবেন? কতটা অস্বস্তিতে পড়বেন? আর এই অস্বস্তি যাদের, তাদের মনে প্রবল চাপ সৃষ্টি করে, সে কাজটাও ইতিমধ্যে করে ফেলেছে তৃণমূল। তৃণমূল কার্যত মাইক্রো অবজারভারদের থেকে তর্জনী তুলে ফেলেছেন। শুনুন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কি বলছেন। সেখানে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণও দিয়েছে যে এমও যেটা মাইক্রো অবজারভার সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট আবার ভাবছে এবং এটা সম্পূর্ণভাবে অবৈধ। তাদের কোনো স্ট্যাচুটরি ব্যাকিং নেই, তারা ইআরও এবং এইআরওদের ওপরে বসে কোনোভাবেই তাদের কাজ চেকিং করতে পারে না। আমি সকল এমও এই মাইক্রো অবজারভারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের বলা হয়েছে 2800 টাকা দেওয়া হবে 10 দিনে, আপনারা কম্পিউটার ভাড়া করে নিজেরা কাজ করুন। একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে 908 কোটি টাকা দেওয়ার ছিল 2024-এর ইলেকশনের পর ইলেকশনের খরচা, আজ অবধি 1 পয়সা দেয়নি। আমরা রোল প্রিন্টিং যেগুলো করালাম সেগুলোর টাকা ইলেকশন কমিশন আমাদের দেওয়ার কথা এখন অবধি দেয়নি। আপনাদের যে এই গ্যাসটা দিচ্ছে যে আপনারা নিজের পয়সা খরচ করে 10 দিনের জন্য 2800 টাকা দিয়ে আপনারা কম্পিউটার ভাড়া করবেন, আর আগামীকাল সুপ্রিম কোর্ট বলে দেবে যে মাইক্রো অবজারভার অবৈধ, তখন আপনাদের 1 পয়সা টাকা কিন্তু ইলেকশন কমিশন ফেরত দেবে না। এটা আপনারা মনে রাখুন, সবাই যে দৌড়ে গিয়ে কম্পিউটার ভাড়া করবেন। 1, 2, আপনাদের যেই অবজারভেশন বা যাই কিছু লিখছেন সেটা কিন্তু অবৈধ, এবং সেটার জন্য আপনাদের যত উকিল বন্ধু আছে তাদেরকে রেডি করুন, কারণ আপনারা এটা জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল থাকবেন। যে কিছু লিখছেন আপনি, যে কোনো অবজারভেশন লিখছেন আপনি একটা এইআরওর ওপরে, ইউ উইল বি হেল্ড জুডিশিয়ালি অ্যাকাউন্টেবল। আর আপনার কোনো কমেন্টের জন্য যদি কারো নাম কাটা তো দূরের কথা, কোনো এক্সট্রা হয়রানিও হয়, তবে ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল পার্সোনালি। আপনার নামে কিন্তু সেটার কেস করা হবে, সেটা আমরা দেখে নেব। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অতএব রাজনীতির ময়দান বা নির্বাচনের রণক্ষেত্র যাই বলুন না কেন, মমতার স্বগতোক্তি, মানে যেটা স্বগতোক্তি করছেন সেটা মনে হয় বলছেন বিনা যুদ্ধে নাই দেব সুচক্র বঙ্গ। আর এই কাজের জন্য তিনি হিসেব করে বাঙালি অস্মিতার প্রশ্নে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি মুসলমানদের উপর যেভাবে অহেতুক বিদেশি তকমা চাপিয়ে দেওয়া হয়েছে, বহু দরিদ্র মুসলমানের উপর অত্যাচার করা হয়েছে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাতে এই বাংলায় পারদ উত্তপ্ত হয়েছে এবং প্রচুর হিন্দুও এই ব্যাপারটা মেনে নিতে পারে। আমরা জানি, কারণ সকলের মনে হচ্ছে বাংলা ভাষা বলার জন্যই তাদের এরকম টার্গেট করা হলো। এই বাঙালি মুসলমানদের উপর অত্যাচারের কাহিনী মমতা বাঙালির অস্মিতা জড়ি দিয়ে বুনে দিয়েছে। বাঙালি অস্মিতা প্রশ্নে বিজেপিকে বিধে তিনি রাজ্যের মুসলমানদের দিকে কি করলেন, একটা সহমর্মিতার পরিচয় দিলেন। আর তাতে কি হলো, একদিকে হুমায়ুন, একদিকে নওশাদ, এরা যা যা বলছিলেন তা খানিকটা ফিকে হয়ে যেতে পারে, অন্তত বোঝা যাচ্ছে যা আপাতত। আবার বাঙালি জাতিসত্তাকে প্রাধান্য দিয়ে বাংলার ভোটকে তিনি সুসমন্বিত করতে চাইলেন। এই বাঙালি অস্মিতা বিষয়টা সম্ভবত বঙ্গ বিজেপির মাথাতেই ঢোকে না। মমতা সওয়াল নিয়ে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী বলে কথা, সুকান্ত মজুমদার কি বক্তব্য রাখলেন শুনুন। এমন বক্তব্য রেখেছেন যে তা বাঁধিয়ে রাখার মতো। তিনি বলছেন দিল্লি গিয়ে মমতা একটি ফ্লপ শো করে দিয়ে এসছেন। ফ্লপ, তা তো বললেন, এটা বললেই হয়ে যেত, থামতে পারতেন। তিনি এই মমতা দিল্লি যাত্রা নিয়ে কার সঙ্গে তুলনা করলেন শুনবেন?
বাঙালির চিরন্তন নায়ক উত্তম কুমারের সঙ্গে। তার বক্তব্য কি না, উত্তম কুমার যেমন বম্বেতে গিয়ে ছোটি সি মুলাকাত করে ব্যর্থ হয়েছিলেন, মমতাও দিল্লি গিয়ে সেরকম ব্যর্থ হয়েছেন। আরে বাবা, অধ্যাপক মানুষ, আর কোনো উপমা খুঁজে পেলেন না, উত্তম কুমারের ব্যর্থতার কথা তুলে ধরলেন এই বাংলার অস্মিতাকে আঘাত করে। উত্তম কুমার কি, কোথায় আছেন, বাঙালি মনে কোথায় আছেন, সেটা তো আপনার জানা উচিত, আপনিও তো বাঙালি। বঙ্গ বিজেপি নেতৃত্বকে কে বোঝাবে বাঙালি বড়ই স্পর্শকাতর জাতি, একটু সমঝে চলুন, না হলে খেলার মাঠে এবারে একাই চষে বেড়াবেন মমতা। নমস্কার, ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। নমস্কার।